হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। একতারা এক্সপ্লেন চ্যানেলের আজকের অসাধারণ মুভি কালকি 2898, যেখানে ভবিষ্যতের মডার্ন সায়েন্স ফিকশন আর হিন্দু পুরাণের সংমিশ্রণে তৈরি হয়েছে এক দুর্দান্ত ভবিষ্যতের দুনিয়া। এই মুভির গল্প কেজিএফ বাহুবলীর চেয়ে কোনো অংশেই কম নয়। মুভি শুরু হয় কুরুক্ষেত্রের যুদ্ধের পর 2898 সালকে সামনে রেখে, যখন এক পক্ষে অত্যাধুনিক বিজ্ঞান গবেষণা এবং অন্য পক্ষে ধর্মের বিশ্বাস ও ভবিষ্যৎবাণীকে সামনে রেখে। তার আগে বলি কুরুক্ষেত্রের যুদ্ধ কি। এক পক্ষে ছিল কৌরব ও এক পক্ষে ছিল পাণ্ডব। কৌরবরা ছিল 100 ভাই এবং সবার বড় ছিল দুর্যোধন, আর দুর্যোধনের পরম মিত্র ছিল কর্ণ ও গুরুপুত্র অশ্বত্থামা। অপরদিকে পাণ্ডবরা ছিল মাত্র 5 ভাই, সত্যবাদী যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। তাদের পরম মিত্র ছিল শ্রীকৃষ্ণ। একই দুই ভাইয়ের পুত্র ছিল কৌরব ও পাণ্ডবরা। যেহেতু কৌরবরা ছিল 100 ভাই, সাথে বন্ধু হিসেবে ছিল গুরুর পুত্র অশ্বত্থামা ও বন্ধু কর্ণ অনেকজন, তাই দুর্যোধন অর্থাৎ কৌরবরা ছিল ভীষণ অত্যাচারী আর পাণ্ডবরা ছিল ধার্মিক। এই জন্য পাণ্ডবের পক্ষে ছিল ভগবান শ্রীকৃষ্ণ। এই দুই পক্ষের মহাযুদ্ধকে বলা হয় কুরুক্ষেত্রের যুদ্ধ, কারণ দুই পক্ষে বিশ্বের সকল রাজারা সেই যুদ্ধে অংশগ্রহণ করছেন। এবার আসে মুভির মূল পার্টে। সময়টা ছিল দাপর যুগ, যখন কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পক্ষে সমস্ত যোদ্ধাদের মৃত্যু হয়েছে। শুধু জীবিত আছে গুরুর পুত্র অশ্বত্থামা, কারণ তার কপালে একটি শিবমণি ছিল, আর এই মণির প্রভাবে গুরুর পুত্র অশ্বত্থামা ছিল অমর ও সমস্ত রোগ থেকে মুক্ত। এবার যখন মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্রে কৌরব পক্ষের সমস্ত যোদ্ধারা এবং দুর্যোধনের 100 ভাই ও প্রিয় বন্ধু কর্ণ মারা যায়, জীবিত থাকে শুধু গুরুর পুত্র অশ্বত্থামা। অশ্বত্থামার পক্ষে এমন পরাজয় দেখে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। অশ্বত্থামা একটি ঘাস তুলে মন্ত্র সাহায্যে ব্রহ্মাস্ত্র সৃষ্টি করে এবং সেটি নিক্ষেপ করে পাণ্ডবদের শেষ বংশপ্রদীপ অর্জুনের ছেলের স্ত্রী উত্তরার গর্ভে। যে শিশু এখনো পৃথিবীতেই আসেনি। এত বড় মহাপাপ দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে পৃথিবীতে জন্ম নেয় তাকে মরতেই হয়, কিন্তু যে শিশু এখনো পৃথিবীতেই আসে নাই, তুমি তাকে মারতে তার মায়ের গর্ভেই ব্রহ্মাস্ত্র মেরেছ। তোমার মতো মহাপাপ এই যুদ্ধে কেউ করেনি। এমন অন্যায় কাজের জন্য শ্রীকৃষ্ণ অশ্বত্থামার কপাল থেকে দেবতাদের প্রদত্ত মণি কেড়ে নেয়। মণি হারিয়ে অশ্বত্থামা সমস্ত রোগ যন্ত্রণা ও পীড়া ভুগতে থাকে, ছটফট করতে থাকে। সে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে, আমার মুক্তির পথ কি? তখন শ্রীকৃষ্ণ বলেন, আজ তুমি একটি নিষ্পাপ শিশুকে হত্যা করতে তার মায়ের গর্ভেই ব্রহ্মাস্ত্র মেরেছ, তাই আজ থেকে কলিযুগে 1 যুগ পর্যন্ত এই কষ্ট তোমাকে ভোগ করতেই হবে। আর কলিযুগে যখন অন্যায়, অবিচার এবং অধর্ম চরমে পৌঁছাবে, তখন আমি পুনরায় জন্ম নেব 10ম অবতার কালকি রূপে। আর তখন তুমি এই শিবমণি ফিরে পাবে। তোমার কাজ হবে আমার রক্ষার মধ্য দিয়ে এই দীর্ঘ পীড়ার বন্ধন থেকে মুক্তি পাবে। এরপর কেটে যায় 6000 বছর। নিউক্লিয়ার যুদ্ধে ধ্বংস হয়ে যায় প্রকৃতি ও সমাজ। নদী সাগর শুকিয়ে মরুভূমিতে পরিণত, প্রাণ হারায় পশু পাখি, বিলুপ্ত প্রায় জীবজগৎ। মানব সভ্যতা ভয়াবহ বিপর্যয়ে। মানুষ বিজ্ঞানের অত্যাধুনিক গবেষণা গড়ে তুলেছে আর এক পৃথিবী, যার নাম কমপ্লেক্স। আর এই কমপ্লেক্সের ধর্মের পক্ষে কাশী, অত্যাধুনিক বিজ্ঞানের পক্ষে কমপ্লেক্স ও আর এক শ্রেণীর মানুষ রেবেলস। এখন বিষয় হচ্ছে, আধুনিক কমপ্লেক্সে সবাই থাকতে পারতো না, কারণ সেখানে বসবাস করে ধনী ব্যক্তিরা। আর যদি কেউ কমপ্লেক্সে আসতে চায়, তাকে দিতে হবে $1 মিলিয়ন। এই ইউনিটগুলো কমপ্লেক্সের বাইরে থেকে কমপ্লেক্সের জন্য বিভিন্ন কাজ করে এবং একই সাথে কমপ্লেক্সের ভেতর থেকেও কাজের অর্ডার গ্রহণ করে আয় করে। এবার আমাদের দেখানো হয় বর্তমান সময়ে একটি চাকাবিহীন গাড়িতে একদল মানুষ কাশীর উদ্দেশ্যে যাচ্ছে। পথে একদল ডাকাত বা বাউন্টি হান্টাররা তাদের গাড়ি হাইজ্যাক করে এবং যে মেয়ের বাচ্চা ধারণ করার ক্ষমতা থাকতো তাদের
তুলে নিয়ে যেত। আসলে তখন সেই সময়ে সেখানের আবহাওয়া এতটাই বৈরী ছিল যে সব মেয়েরা বাচ্চা ধারণ করতে পারতো না। আর সেই গাড়িতে ছিল একজন সাম্বালার পণ্ডিত। আগে বলি, সাম্বালা হচ্ছে পুরাতন ধর্মের বিশ্বাস ও বাণীর নির্ভর আরেক পৃথিবী। সাম্বালায় তারাই থাকতে পারে যারা হয় ধর্ম বিশ্বাসী আর সৎ। সেই পণ্ডিত এসেছে দেবিয়া নামে একটি মেয়ের কাছে, কারণ দেবিয়া ছিল সেই সময়ের গর্ভবতী। আর পণ্ডিতের কাছে ছিল সেই অশ্বত্থামার শিবমণি। এই মণি যদি কোনো গর্ভবতীর গর্ভের কাছে নিয়ে যাওয়া হয় আর সেই গর্ভে যদি শ্রীকৃষ্ণের দশম অবতার জন্ম নেয়, তো সেই মণি জ্বলে উঠবে। কিন্তু দেখা যায় সেই মণি দেবিয়ার গর্ভের কাছে নিয়ে গেলেও মণি তার শক্তি ফিরে পায় না, মণি জ্বলে উঠে না। তখন হঠাৎ একদল বাউন্টি হান্টাররা সেখানে আক্রমণ করে দেবিয়াকে নিয়ে যাওয়ার জন্য। আর পণ্ডিতের হাত থেকে সেই শিবমণিটি পড়ে যায় এবং সেই মণিটি কুড়িয়ে নেয় ছেলে বেশে একজন মেয়ে, রায়া। মুভিতে ডাকাতদের বলা হয় বাউন্টি আর শিকারীদের বলা হতো রেবেলস। ডাকাত ও বাউন্টি হান্টাররা পণ্ডিত ও গর্ভবতী দেবিয়াকে ধরে নিয়ে যায় কমপ্লেক্সে, যেখানের প্রধান ছিলেন চিফ কমান্ডার মানাস। যেখানে মানাস পণ্ডিতকে জিজ্ঞেস করে, সাম্বালা কোথায়, বলো, তা না হলে দেবিয়াকে মেরে দিব। কিন্তু দেবিয়া সাম্বালা কোথায় আছে বলতে বারণ করে, কারণ দেবিয়া জানতো সাম্বালা কোথায় আছে যদি বলে দেয় তবুও দেবিয়াকে মেরে দিবে চিফ কমান্ডার মানস। তাই পণ্ডিত কিছুতেই সাম্বালার অবস্থান প্রকাশ করে না। তখন নির্মমভাবে কমান্ডার মানস পণ্ডিত ও দেবিয়াকে সেখানে হত্যা করে ফেলে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে উঠে লুকিয়ে থাকা ছেলে ছদ্মবেশে থাকা মেয়ে রায়া। রায়ার চিৎকার শুনে চিফ কমান্ডার মানস সঙ্গে সঙ্গে আদেশ দেয়, এই বাচ্চাগুলোকে ধরো। যে ওদের ধরে আনতে পারবে তাদেরকে পুরস্কার হিসেবে দেওয়া হবে 5,000 ইউনিট। এত বড় বিগ অফার। এটা শুনে কাশির যত বাউন্টি হান্টার ছিল সবাই সেই বাচ্চাগুলোকে সাথে কাশির এক সৈনিককে ধরতে নেমে পড়ে মাঠে। মূলত এই ধরনের কাজ করেই ইউনিট আয় করতে হয় বাউন্টি হান্টারদের। ঠিক তখনই মুভিতে এন্ট্রি হয় সিনেমার প্রধান চরিত্র নায়ক প্রভাস। বীরের মতো দুর্দান্ত আগমনে শুরু হয় এক নতুন অধ্যায়। মুভিতে প্রভাসের নাম ছিল ভাইরাবা। ভাইরাবা কখনো কোনো যুদ্ধে পরাজিত হয়নি, তবে তার বাস্তবতা ছিল ভিন্ন। সে যদি আয় করে 10 টাকা, নিজের গবেষণার কাজে ও বিভিন্ন উল্টাপাল্টা জিনিস কিনে খরচ করে দেয় 12 টাকা, তবুও সে দমে যায় না। তার একমাত্র স্বপ্ন একসাথে 1 মিলিয়ন ইউনিট আয় করে কমপ্লেক্সের সদস্য হওয়া এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করা। তেমনই একদিন কমপ্লেক্সের একটা নষ্ট গাড়ি কিনে ভাইরাবা সেই গাড়িতে পায় একটি কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট, যার নাম বুজ্জি। এই বুজ্জি ছিল ভাইরাবার একমাত্র সঙ্গী। যেহেতু ভাইরাবা কোনো লড়াইয়ে কখনো হারে না, সে সব সময় বাউন্টিদের পরাজিত করে ধরে ফেলে কমপ্লেক্সের শত্রু কাশি সৈনিক একজন রেবেলসকে। এরপর স্কিন নিয়ে যাওয়া হয় কমপ্লেক্সের অভ্যন্তরে এক বিস্ময়কর ভবিষ্যৎ প্রযুক্তির সৃষ্টির জগৎ, যেখানে অত্যাধুনিক গবেষণাগারে বিজ্ঞানীরা নির্মাণ করেছে এক কৃত্রিম পৃথিবী, যা বাস্তব জগতের চেয়ে কোনো অংশেই কম নয়, বরং যেন আরো মোহনীয়। স্বচ্ছ আকাশ, চারপাশে সবুজ পাহাড় আর ঝর্ণার কলকল ধ্বনি, নদীর ধারে সারি সারি ফলের গাছ। এই কৃত্রিম ভূখণ্ড যেন প্রকৃতির আদলে গড়ে তোলা এক নিখুঁত স্বর্গরাজ্য। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায় সৃষ্টি হয়েছে এক অপার সৌন্দর্যের জগৎ, যেখানে বর্তমান সময়ের মানুষ স্বপ্ন দেখতে পারে এক শান্তিপূর্ণ সুখী জীবন। আর এই অপূর্ব কৃত্রিম স্বর্গের শাসনভার ছিল সুপ্রিম ইয়াস্কিনের হাতে, এক রহস্যময় ও জটিল চরিত্রে। সুপ্রিম ইয়াস্কিনকে ও ভয়ানক আমাদের দেখানো হয় কমপ্লেক্সের জন্মদানে সক্ষম মেয়েদের যত্ন নেয়া। সেই সময়ে সব নারী স্বাভাবিকভাবে মা হতে পারত না। যারা পজিটিভ ছিল তাদের কৃত্রিম ইনজেকশনের মাধ্যমে গর্ভধারণ করানো হতো এবং সেই গবেষকদের কাজ ছিল যে নারী গর্ভবতী তাদের পেট থেকে 120 দিন পর এক ধরনের সিরাম বানানো। কিন্তু কথা হলো
আজ পর্যন্ত কোনো গর্ভবতী নারী 91 দিনের বেশি জীবিত থাকতে পারতো না। এবার গবেষণা ল্যাবে আসে সুপ্রিম ইয়াস্কিনের কমান্ডার মানাস এসে বিজ্ঞানীদের অনেক কথা শোনায়। কেন 91 দিনের বেশি 150 দিনের সিরাম বানাতে পারছে না বিজ্ঞানীরা বলে এই ইনজেকশন খুবই ক্ষতিকারক। এই ইনজেকশন করার পর কোনো গর্ভবতী নারী আজ পর্যন্ত 91 দিনের বেশি বাঁচতে পারেনি। কিন্তু সুপ্রিম ইয়াস্কিনের কথা যেভাবেই হোক, সুপ্রিম ইয়াস্কিনকে 150 দিনের আমি সুপ্রিম ইয়াস্কিনের সাথে কথা বলতে চাই। কেন প্রতিটা গর্ভবতী মায়ের অ্যান্টিডোজ নেওয়ার পর তাকে মেরে ফেলা হয়? আসলে এই সাইনটি হয় সুপ্রিম ইয়াস্কিনকে, যে হিরো আলমের মতো রোগা পাতলা আর ভয়ঙ্কর। সুপ্রিম সারাক্ষণ এভাবে পানির উপরে ভেসে থাকে মেরে ফেলতে, তাই সে লাস্ট সিরামটা নেওয়ার সময় লুকিয়ে পরিবর্তন করে একটা সেম বিষাক্ত সিরাম দেয় কমান্ডার মানাসের কাছে সুপ্রিম ইয়াস্কিনকে দেওয়ার জন্য। ফলাফল এই হিরো আলম এভাবে টুপুস করে পানিতে ডুবে যায়। কিন্তু এ বেটা সুপ্রিম প্রচন্ড রুদ্রমূর্তি ধারণ করে আবার জেগে উঠে। এই সায়েন্টিস্ট এইদিকে আমাদের দেখানো হয় সেই সেবিকাদের। আগেই বলি, যে নারীরা বাচ্চা জন্ম দিতে সক্ষম হয় না, নেগেটিভ রেজাল্ট আসে, তারাই মূলত এই সেবিকাদের কাজ করে। কিন্তু কিভাবে দীপিকা পাড়ুকোন সুমতি গর্ভবতী নেগেটিভ রেজাল্ট আসার পরেও গর্ভবতী অনেক ভালোবাসি, যেরকম দুষ্ট মিষ্টি কথা বলে পটে ফেলে মেয়েদের ছেলেরা। ভাই আমি কিন্তু এরকম না, জীবনে একটাও প্রেম করতে পারিনি। যাই হোক, ভাইরাবা ও কাশীর সেই সৈনিক তখন পোটানো হয়ে যায়। ভাইরাবা ও কাশীর সেই সৈনিক তখন পার্টনার হয়ে যায়। ভাইরাবা বলে সে ছোটবেলায় অনাথ ছিল। ভাইরাবা তো মহা খুশি। রক্সি, তোমার তো কমপ্লেক্সে জব হয়ে গেছে, তুমি আমায় যে কোনো উপায়ে একবার 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ডের জন্য হলেও যে কোনো উপায়ে কমপ্লেক্সে নিয়ে যাও। ভাইরাবা আজ পর্যন্ত কমপ্লেক্সে যাওয়ার স্বপ্নই দেখেছে, কিন্তু 1 মিলিয়ন ইউনিট সে আজ পর্যন্ত আয় করতে পারেনি, তাই কখনো কমপ্লেক্সেও যাওয়া হয়নি। তাই রক্সিকে অনেক কিছু বলে রাজি করিয়ে চলে আসে কমপ্লেক্সের টেম্পোরারি হেল্পার হিসেবে। কিন্তু যেহেতু রক্সি জব বা কাজের ক্ষেত্রে এসেছে কমপ্লেক্সে, তাই তারা কমপ্লেক্সের বাইরের জগৎ দেখতে পারে না, আর সেখান থেকে তাদের বাইরে যাওয়ারও কোনো নিয়ম ছিল না। কিন্তু ভাইরাবা আবার রক্সিকে নানা ভুজুং ভাজাং বুঝিয়ে প্রকৃতি এতটাই মনোমুগ্ধকর যেন সেই সময় এই প্রকৃতি তাদের জন্য স্বর্গ বা জান্নাত হয়ে গেছে। ভাইরাবার কল্পনার চেয়েও সুন্দর যেন কমপ্লেক্স। তখন ভাইরাবা বলে ওঠে, কমপ্লেক্সের বাইরের দৃশ্যই যদি এতটা অসাধারণ হয়, তবে ভিতরের দৃশ্য না জানি কতটা অপূর্ব। রক্সি, আমরা যে কোনোভাবে কমপ্লেক্সের ভিতরে ঢুকবই। আর সেই সময়েই কমপ্লেক্সে চলছিল একটি অনুষ্ঠান। ভাইরাবা ও রক্সি সেখানের বাসিন্দা গার্ড, সে গার্ড আজ দেখে ফেলে যে সুমতি গর্ভবতী, যেটা কেউ জানতো না। এটা দেখে গার্ড তো অবাক। অপরদিকে দেখা যায় কাউন্সিলর বাণী, কমান্ডার মানস, তারা এমন একটি অস্ত্র পেয়েছে যেটা হাজার হাজার বছর পুরনো, বিজয় ধনুক। অন্যদিকে অতীতে মুভির প্রথমে কমান্ডার মানস যখন পণ্ডিত ও দেবিয়াকে নির্মমভাবে হত্যা করে, সেই সময় এক ছেলে বেশে থাকা মেয়ে যার নাম আয়া চিৎকার করে। সেই পণ্ডিতের হাত থেকে যখন শিবমণিটি পড়ে যায়, তখন রায়া শিবমণিটি কুড়িয়ে নিয়েছিল। আর কমান্ডার মানস ঘোষণা করে দেয়, তাদের ধরিয়ে দিতে পারলে 5000 ইউনিট পুরস্কার দেয়া হবে। সেই ছদ্মবেশী মেয়ে রায়াকে বাউন্টি হান্টাররা বা রোবটের কাছ থেকে পালাতে অজান্তে এমন একটি পুরনো গুহা বা প্রাচীন মন্দিরে আশ্রয় নেয় রায়া, যেখানে হাজার হাজার বছর ধরে তপস্যায় লীন হয়েছিল কুরুক্ষেত্রের যোদ্ধা গুরুপুত্র সেই অশ্বত্থামা। হ্যাঁ, এই সেই অশ্বত্থামা যাকে মুভির শুরুতেই আমরা দেখেছিলাম, যার কপাল থেকে শ্রীকৃষ্ণ শিবমণি কেড়ে নিয়েছিল। ভাইরাবার জমানো যত ইউনিট ছিল সব ইউনিট সিজ করে দেয়া হয়। ভাইরাবা আশা স্বপ্ন সব যেন শেষ।
কি করবে ভাইরাবা নিজেই জানে না। তখন সাম্বালার এজেন্ট ভাইরাবাকে বলে, বস তুমি আমার সাথে সাম্বালায় চলো। এটা শুনে ভাইরাবা মনে কুবুদ্ধি জন্ম নেয়। সে কমান্ডার মানুষের সাথে যোগাযোগ করে, বলে আমি জানি সাম্বালা কোথায় আছে। যদি আমি সুমতিকে এনে দিতে পারি তাহলে আমার ব্লক লিস্ট তুলে নিয়ে আমায় কমপ্লেক্সে থাকতে দিতে হবে। তার যত আবিষ্কার শক্তি আছে এবং ভাইরাবা তার গাড়ি আরও বেশি আপগ্রেড করে নেয় এবং এক মুহূর্ত দেরি না করে সেই সৈনিকের সাথে চলে আসে সাম্বালায়। দেখা যায় সাম্বালা ছিল এমন একটি জায়গায় যেখানে পুরো সাম্বালা একটি অদৃশ্য আবরণ বা শিল দিয়ে ছিল ঢাকা নিয়ে চলে যায়। এই মুভির দ্বিতীয় পার্টের ট্রেইলার ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। সেই ট্রেইলার দেখে বোঝা যাচ্ছে এবারের কাহিনী হতে যাচ্ছে আরও বেশি রোমাঞ্চকর, আরও বিস্ময়কর। ভিলেন সুপ্রিম ইয়াস্কিন ফিরে পেয়েছে তার সমস্ত শক্তি, আর ভাইরাবা রূপ নিয়েছে কর্নামকেও এবার তুলে ধরা হয়েছে যুদ্ধক্ষেত্রে। দ্বিতীয় পর্বে অপেক্ষা করতেছে আরও এক বিশাল মহাযুদ্ধ, আবেগময় মুহূর্ত আর অতুলনীয় ভার্চুয়াল অভিজ্ঞতা। প্রিয় দর্শক, তৃতীয় পর্বটি মুক্তির সঙ্গে সঙ্গেই এক্সপ্লেন ভিডিও দেখতে চাইলে এখনই একতারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন। ধন্যবাদ।